আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিও শুরুতে দেখাচ্ছি ফুচকা। তো এই ফুচকাগুলো তো খেয়েছিলাম ওই দিন, সেদিন ভিডিওতে বলেছিলাম। তো সবাই ফুচকা প্রেমী হয়ে গিয়েছি। আজকের ভিডিওতে আপনারা ফুচকার আয়োজন দেখছেন বা ফুচকা খাচ্ছি সেটাও দেখতেছেন, কিন্তু ওইদিকে মেয়ে আর মেয়ের বাবা কিন্তু আজও আবার ফুচকার জন্য সব কিছু রেডি করতেছিল। আর খান সাহেব আগে কিন্তু এসব ফুচকা চটপটি এসব খেত না, এখন এটার প্রতি ওনারা কেমন যেন একটা ভালো ধারণায় জন্ম নিয়েছে। উনি আমার এখন খেতে খুব পছন্দ করেন। যেমন আজকে আমি আলু সিদ্ধ করেছিলাম, আলু ভর্তা করবো, তার জন্য অনেকদিন আলু ভর্তা খাওয়া হচ্ছে না, ছেলেও বলতেছিল। তো মশারি ডাল রান্না করেছিলাম আর আলু ভর্তা। তো উনি বলতেছিল আমি আলু ভর্তার জন্য আলু সেদ্ধ করতেছিলাম, আর উনি বলতেছিল কী জন্য করতেছে, আজকে আবার ফুচকা হবে? বললাম না তো। বললো কে আজকের আবহাওয়াটা তো একটু মেঘাচ্ছন্ন, আজকে ফুচকা হলো কিন্তু মন্দ হবে না। তো কেয়ার করা আমি কিন্তু যখন এই যে ভয়েস দিচ্ছি আমার শরীরটা কিন্তু তত একটা ভালো না, কণ্ঠ শুনে বুঝতে পারতেছেন কিনা আমি জানি না। আমার কোমর প্রচণ্ড ধরনের ব্যথা ছিল আজ 2 দিন ধরে, তবে আজকে একটু মোটামুটি কম। অনেকক্ষণ শুয়েছিলাম, আসর নামাজ পড়েছি, তারপরে কিন্তু ভয়েস দিচ্ছিলাম। তো ওনারা কিন্তু মেয়ে আর মেয়ের বাবা মিলে একজন ফুচকা বাছতেছে, একজন শশা কাটতেছে, ডিম সেদ্ধ দিয়েছে, আর আলু ভর্তা তো সকালবেলার আছেই, সেটা দিয়ে খাবে। আর এইদিকে কিন্তু ফুচকা খাওয়া অলরেডি শেষ। তো মেয়ে তো একেবারে টেবিলের উপরেই উঠে বসেছে। তো আমাদের আসলে বেশি থালা প্লেট যাতে নোংরা না হয় তার জন্য কিন্তু সবাই মিলে এভাবেই খেয়ে নিলাম। আর সাথে কিন্তু একটু গিলন পানি ছিল, ঠান্ডা ঠান্ডা একটু কিছু খেতে তো অবশ্যই ভালো লাগে। আর এই অংশটুকু হচ্ছে পরের দিন সকালবেলা খান সাহেব চা বানিয়েছিলেন দোকান থেকে, উনি সিঙ্গারা এনেছেন এবং বনরুটি এনেছেন। তা আমি তো শোয়া থেকে উঠতে পারতেছিলাম না, কোমর ব্যথা ছিল তার জন্য। তো এটা অবশ্য গতকাল সকালবেলা নাস্তা ছিল আমাদের। তো সকালবেলা সিঙ্গারা চা বনরুটি দিয়ে আমাদের নাস্তাটা হয়ে গিয়েছিল। তো মাঝে মাঝে শরীর খারাপ হলেও মন্দ হয় না আর কি, একটু রেডিমেড খাবার টাবার পাওয়া যায়, একটু কি বলে স্পেশালভাবে একটু ট্রিট করে আর কি। যেমন শরীর খারাপ ছিল তার জন্য ছেলেকে বলতেছিল করে আওয়াজ করবা না, তোমার আম্মু শুয়ে আছে, তোমার শরীরটা ভালো না, এই সেই। তো মাঝে মাঝে ভাবি আর কি, একটু কষ্ট হয়, শরীরটা খারাপ হলেও মন্দ হয় না আর কি। তো যাই হোক, আমার সকালবেলা নাস্তা টাস্তা তো খাওয়া হয়ে গেল, এখন তো দুপুরে রান্না করতে হবে, তার জন্য চলে আসলাম আবার রান্নাঘরে। তো দুন্দুল এনেছিল আগের দিন রাত্রেবেলা, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই নামিয়ে নিয়েছি। তো চিংড়ি মাছ নামিয়ে নিলাম, চিংড়ি মাছ দিয়ে দুন্দুল দিয়ে তারপরে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। তো তার জন্য ফিলার দিয়ে দুন্দুলটা একটু ছিলে নিচ্ছি, তারপরে ধুয়ে নেব। আর কাটার পরে আর আমি ধুবো না, এইভাবে করলে দুন্দুলটা পানসে লাগে না, খেতে কিন্তু ভালোই লাগে। আর এই বছর আমি কিন্তু দুন্দুল যতদিনই রান্না করেছি, মাছ দিয়ে করেছি বা চিংড়ি মাছ দিয়ে করেছি, যেভাবেই করেছি, ভাজি করেছি, সবভাবেই কিন্তু দুন্দুলটা এবারকার খেতে কিন্তু কেন জানি খুব ভালো লেগেছিল। আগে কিন্তু আমাদের বাসায় দুন্দুল তেমন একটা কেনা হতো না। আর কইটা অবশ্য তরকারি রান্না করলে খাই না, যেমন মাছ দিয়ে রান্না করলে খাই না। কইটাও কিন্তু ডিম দিয়ে ভাজি করলে বা নারকেল দিয়ে ভাজি করলে ওইভাবে খাওয়া হয়, আবার চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও খাওয়া হয়। তবে কইয়ের থেকে এবার কেন জানি আমার কাছে দুন্দুলটাই বেশি ভালো লেগেছিল, আর সবাই কিন্তু খুব মজা করে খেয়েছিল। তো চিংড়ি মাছেরগুলো তো দাড়িগুলো আমি আগেই কেটে রেখে দিয়েছিলাম। তো এবার কিন্তু মাথার সাইডের অংশটুকু আর হচ্ছে গিয়ে ভিতরে যে কালো একটা রগের মতো থাকে সেটা একটু বেছে নিয়েছিলাম, আর মাথার ময়লাটাও বেছে নিয়েছিলাম। তো সেটাই করে নিয়েছি। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে খারাপ লাগে না, কিন্তু বসলেই আমার কোমরটার অবস্থা খারাপ হয়ে যায়। তো তারপরেও দাঁড়িয়ে থাকলেও কিন্তু একটু ব্যথা লাগে, নড়াচড়া করতে কেন জানি ব্যথাই লাগে। তো কি আর করবো, রান্নাবান্না তো করতেই হবে। বেলাও কিন্তু প্রায় 12টা বেজে গিয়েছিল। আমি একটু রেস্ট নিতে নিতে ভেবেছিলাম ওষুধ খেলে হয়তো বা একটু ভালো লাগবে, তার জন্য একটু দেরি করে আসলাম। তো এই ফাঁকে কিন্তু আমি ধোয়া ফালা সব কিছু কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে আমি কাঁঠালের বিচি একটু ছিলে রেখে দিয়েছিলাম, বিচিগুলো শুকিয়ে যাচ্ছে। তো ভাবলাম যে খেতে তো হবে। আর এদিকে বাসায় তো ওই দিন আলু ছিল না, মাত্র ছোটো ছোটো 2টা আলু ছিল, দুন্দুলের সাথে দিতে হবে, ভাবলাম কাঁঠালের বিচির সদ্ব্যবহার করে নিই। তো বিচিগুলো ছেলে কিন্তু আমি পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি। তারপরে যে দেখতেই পেলেন আমি একটা লেবুর কেটে লেবুর রসটা দিয়ে দিলাম, তারপরে এই যে ভিজিয়ে রেখে দিয়েছি। তো এভাবে যদি আপনি কাঁঠালের বিচিটা পরিষ্কার করেন, খুব
লেবুর রস দিয়ে যদি 10-15 মিনিট ভিজিয়ে রাখা হয়, তারপরে হাত দিয়ে এভাবে ঘষে নিলেই কিন্তু উপরের বাকলটা, লাল বাকলটা উঠে যায়। তো এটা একটা সহজ টেকনিক, আপনি ইচ্ছে করলেই কিন্তু এভাবে অনায়াসে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিতে পারেন। হয়তো কারো উপকারে আসবে, আর যারা জানেন তো জানেন, তো আমার কাছে মনে হচ্ছে যেন আপনাদের সাথে শেয়ার করি। আর আপনারা যদি এই ট্রিক্সটা বা টিপসটা দেখেন, তাহলে হয়তো বা আপনাদেরও উপকারে আসতে পারবে। তো আমি অনেকক্ষণ কিন্তু হাত দিয়ে একটু ঘষে নিয়েছিলাম, অনেকক্ষণ বলতে 2-3 মিনিটের মতো ঘষে নিয়েছিলাম। এবার ভালোভাবে আমি ধুয়ে নিই। ধোয়ার পরে দেখতে পাবেন এর ম্যাজিক, কত তাড়াতাড়ি কাঁঠালের বিচিগুলো সব পরিষ্কার হয়ে গেল। অনেক সময় অনেকে হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখেন, এতে হয় কি কাঁঠালের বিচিটা সেদ্ধ হতে আবার একটু ঝামেলা করে। তা আমার কাছে মনে হয় এই সিস্টেমটা খুবই সহজ, আর আপনারা এইভাবে অনায়াসে অনেকগুলো একসাথে কিন্তু পরিষ্কার করে নিতে পারেন। তো আশা করছি আপনারা উপকৃত হয়েছেন, আর কার কার এই সিস্টেমটা দেখে উপকার হলো আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। তো এই তো আমার কাঁঠালের বিচি পরিষ্কার হয়ে গেল, এবার চলে যাব আমি রান্নায়। তো অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর যেহেতু আমরা তরকারিতে সরিষার তেলটাই ব্যবহার করি, আর সরিষার তেল খেতে খেতেই আমাদের অভ্যাস, আর সয়াবিন তেলটা কেবল ভাজা পোড়ার কাজেই ব্যবহার করি। তো পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর পেঁয়াজ দেখেন কী ধরনের ফেনা হয়ে গিয়েছে। আর একটু তরকারিতে কিন্তু আমি ইচ্ছা করে একটু তেল বেশি দিয়েছি, যেহেতু দুন্দুল, তারপর হচ্ছে কাঁঠালের বিচি তো রান্না করব, তার জন্য কিন্তু একটু তেলটা একটু বেশি দিয়েছি। তারপরে এই যে দিয়ে দিলাম সেই পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু 1 টেবিল চামচের মতো রসুন পেস্ট দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচ, আর 1.5 চা চামচ হচ্ছে গিয়ে ধনিয়া আর জিরা পাউডার, যে ধনিয়া জিরা পাউডারটা একসাথে দিয়ে দেওয়া, আর স্বাদ মতো লবণ। তারপরে এই যে দিয়ে দিলাম একটু পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছগুলো তো দিয়ে দিলাম, আর আমি যে ছোটো চিংড়ি মাছগুলো পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেখান থেকে 1 টেবিল পরিমাণ কিন্তু দিয়ে দিয়েছি। আর এটা দেওয়াতে তরকারির স্বাদটা আমার মনে হয় আসলেই বেড়ে যাচ্ছে। তো আমার ভাই তো এখন বাসায় নেই, ও থাকলে কিন্তু চিংড়ি মাছটাতে আমার এটা রান্না করা হয় না। যেহেতু আমরা বাসায় সবাই চিংড়ি মাছ খাই, আমার ভাই ছাড়া, তার জন্য ও যেহেতু ট্রেনিংয়ে চলে গিয়েছিল, ও আজকে প্রায় মাসের কাছাকাছি হয়ে আসছে ও কিন্তু ট্রেনিংয়ে, তো তার জন্যই আসলে চিংড়ি মাছগুলো এভাবে পরপর খেয়ে নিচ্ছি। তারপরে এই যে চিংড়ি মাছ আর চিংড়ি মাছের পেস্ট দিয়ে কষিয়ে নিয়ে কিন্তু আমি দিয়ে দিলাম সেই পরিষ্কার করে রাখা কাঁঠালের বিচিগুলো। জানি না আপনারা এই ধরনের তরকারি খান কিনা, যদি খেয়ে থাকেন তো অবশ্যই আমাকে জানাতে পারেন। আর আমার কাছে কিন্তু এই ধরনের খাবারগুলো খেতে অসম্ভব মজা লাগে, আর আমি দেখতে পেলাম আমার বাচ্চারাও কিন্তু এই ধরনের খাবারটা অবশ্য খুব মজা করেই খায়। আর আমাদের খান সাহেব, উনি তো এখন আমি যেটা রান্না করি সেটাই খেয়ে নেন, আমার হাতের রান্না নাকি জাদু আছে, তো উনি অবশ্যই সেটা প্রশংসাও করেন। তার জন্য তো আমি একেবারে হ্যাপি হয়ে যাই, রান্নার প্রতি আগ্রহ বেড়ে যায়। যত শরীরটা খারাপ থাকুক না কেন, বাসায় কিছু একটা তৈরি করতে মন চায় আর কি। তো যাই হোক, এটা হয়তো বা গ্যাস নাকি জানি না, তবে আমি রেলের চাকা যদি হয়ে থাকি তাহলে পারবো না, যদি টায়ার টিউব হই তাহলে কিন্তু ফেটেই যাব। তো এই তো আমার কষানো সেই কাঁঠালের বিচির মধ্যে দিয়ে দিচ্ছি দুন্দুল আর আলুটা, একেবারে ছোট ছোট 2টা আলু ছিল, আর আমরা তো আলু প্রিয় মানুষ, আলু ছাড়া মনে হয় যেন আমাদের চলেই না। তারপরে কি আর করা, তবে এখন কিন্তু বাসায় আলু আছে, অলরেডি বাড়ি থেকে আলু নিয়ে আসছে। তো এইবার দুন্দুল আর আলুটা তো দিয়ে দিলাম, এবার ঢাকনা দিয়ে কতক্ষণ ডেকে রেখে দেব, তাহলেই দুন্দুলগুলো একটু চুপসে যাবে, আর নাড়াচাড়া করতেও আমার একটু সহজ হবে। যদি ভিডিওর এই পর্যায়ে কেউ থেকে থাকেন, আর যদি লাইকটা এখনও না দিয়ে থাকেন, তো প্লিজ লাইকটা দিয়ে দিবেন। আর আমার যে আফু ভাইয়েরা বলার আগেই লাইকটা দিয়ে দেন, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, তাদেরকে তো আর বলতে হবে না কোনো কিছু। তো আমি জানি অনেকেই কাজটা করেন, আর অনেকেই কাজটা করতে ভুলেও যান, তো যারা ভুলে যান তাদের জন্যই কিন্তু বলে দিলাম। তো এই তো কমে গেছে, দেখেন নাড়াচাড়া করে দিলাম। তারপরে এই যে ঝোলের পানিও দিয়ে দিলাম, আর ঝোলের পানি দেওয়ার পর অল্প কতক্ষণ রান্না করে নেব, কারণ আলুটা সেদ্ধ হয়ে যাবে আর কাঁঠালের বিচিও কিন্তু সেদ্ধ হয়ে যাবে এই ঝোলের মধ্যে। আর যেহেতু কাঁঠালের বিচি এবং আলু আছে সাথে, তো তরকারিটা কিন্তু একটু ঝোলঝোলি থাকবে, আর এইভাবে খেতে কিন্তু অসাধারণ হয়। কেউ যদি ট্রাই না করে থাকেন, এইভাবে অবশ্যই ট্রাই করবেন, আর কাঁঠালের বিচিটা শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু ট্রাই করে নেবেন, আর অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। তো দেখেন এই যে তরকারিটা কেমন হলো। তারপরে তো আমরা মজা করে দুপুরে খাবারটাও খেয়ে নিয়েছিলাম।
আর আমার মেয়ে তো বলতেছিল যে ওর নাকি তরকারিটা দেখেই ওর খিদে পেয়ে গিয়েছে, তার জন্য কিন্তু ও 1টা বাজে ভাত খেয়ে নিয়েছিল। তো আমার তরকারি রান্না তো শেষ হলো, এবার চুলাটা মুছে নিচ্ছি, তারপর রান্নাঘর থেকে চলে যাব। আর এদিকেও আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।